হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ে না ভেবে না বুঝে শুধু অভ্যাস, আবেগ আর ভিড়ের নকল করে। অনেক সময় আমাদের মনে হয় আমরা নিজের চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করছি, কিন্তু আসল সত্য হলো আমাদের চিন্তার আড়ালে লুকিয়ে থাকে ডজন খানিক মানসিক ফাঁদ, মেন্টাল ট্র্যাপস, যা নিঃশব্দে আমাদের সিদ্ধান্তগুলোকে নষ্ট করে দেয় আর আমরা বুঝতেও পারি না। আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি দি আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বইয়ের দারুণ এবং গভীরভাবে নাড়া দেওয়া সারাংশ। এটা শুধু একটা বই নয়, বরং আপনার চিন্তাকে পরিষ্কার, দ্রুত এবং বুদ্ধিমান করার এক চাবিকাঠি। আপনি জানবেন কেন বেশিরভাগ মানুষ কেবল সফল ব্যক্তিদের গল্প দেখে ভুল সিদ্ধান্ত নেয়, কেন আমাদের মস্তিষ্ক বারবার একই ভুলগুলো করে, এবং কিভাবে আপনি এই ফাঁদগুলো থেকে বাঁচতে পারেন। এই ভিডিও দেখার পর আপনি নিজের চিন্তার সেই চশমাকে পরিষ্কার করতে পারবেন, যার মাধ্যমে আপনি পৃথিবীকে দেখেন। তো চলুন শুরু করি ভয়েস অফ কোয়াইটে, যেখানে বইগুলো কথা বলে আর চিন্তা বদলে যায়। চ্যাপ্টার 1, সারভাইভারশিপ বায়াস। এক গভীর রাত ছিল, আকাশে তারা ঝলমল করছিল আর মাটিতে কিছু মানুষ চোখে স্বপ্ন নিয়ে বসেছিল। সেই স্বপ্ন যা সবার ভাগ্যে লেখা থাকে না। সেই স্বপ্ন সফলতার, খ্যাতির, ধন সম্পদের। কেউ এক কাপ চা হাতে ইউটিউবে সফলতার গল্প দেখছিল, কারোর চোখ এলন মাস্কের মতো ঝলমল করছিল। কেউ স্টিভ জবস হওয়ার স্বপ্ন দেখছিল, আর কারোর মনে প্রশ্ন জাগছিল, যদি তারা পারে তবে আমি কেন পারব না। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন সেই হাজার হাজার মানুষগুলোর কথা যারা একই পথে হেঁটেছিল কিন্তু হারিয়ে গেছে, যাদের নাম আজ কেউ জানে না, যাদের গল্প কোনো টিকটকে বলা হয়নি? এখান থেকেই জন্ম নেয় এক মানসিক ভ্রান্তি, যার নাম সারভাইভারশিপ বায়াস। আমরা যখন কোনো সফল মানুষকে দেখি তখন শুধু তার পরিশ্রম, একাগ্রতা আর দক্ষতার দিকে তাকাই, কিন্তু ভুলে যাই অসংখ্য মানুষদের কথা যারা একই কাজ করেছে, বরং হয়তো আরো বেশি করেছে, কিন্তু আজ তারা কোথাও নেই। কারণ আমরা শুধু তাদেরকেই দেখি যারা বেঁচে গেছে, বেঁচে ফিরেছে। যেমন যুদ্ধক্ষেত্রে কেবল সেই সৈনিকদের দেখা যায় যারা বাড়ি ফিরে এসেছে। আমরা তাদের পদক থেকে অনুপ্রেরণা নেই, কিন্তু যারা ফিরতে পারেনি তাদের গল্প ইতিহাসের অন্ধকারে চাপা পড়ে থাকে। একটা বাস্তব ঘটনা শুনুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার বিমান বাহিনী এক গবেষণা চালায়। তারা সেই বোমারু বিমানগুলো পরীক্ষা করছিল যেগুলো নিরাপদে ফিরে এসেছে। সব বিমানে গুলির দাগ ছিল, আর ইঞ্জিনিয়াররা ঠিক করছিলেন পরের বার সেই অংশগুলোকে আরও শক্তিশালী করতে। তখন এক শান্ত স্বর ভেসে আসে, না, আমাদের আসলে শক্তিশালী করতে হবে সেই জায়গাগুলোকে যেখানে কোনো গুলি লাগেনি। সবাই অবাক হয়ে যায়। কেন? কারণ যে বিমানগুলো ফিরেছে তারা গুলির দাগ থাকা সত্ত্বেও ফিরেছে, কিন্তু যেগুলো ফিরেনি হয়তো সেগুলোতে গুলি লেগেছিল ঠিক সেই অংশে যেগুলো এখনও অক্ষত দেখাচ্ছে। এর মানে দাঁড়ালো, আমরা যদি শুধু বেঁচে যাওয়া উদাহরণগুলো দেখে সিদ্ধান্ত নিই তবে ভুল পথে চলে যাব। এখন ভাবুন তো, কতবার আপনি কোনো ভিডিও দেখেছেন যেখানে কেউ বলেছে, আমি কলেজ ছেড়ে দিলাম, 1 বছর ভিডিও বানালাম, আর আজ আমার কোটি টাকার সাম্রাজ্য আছে, আর আপনি ভেবেছেন আমাকেও তাই করতে হবে। কিন্তু আপনি কি ভেবেছেন সেই হাজার হাজার মানুষগুলোর কথা যারা কলেজ ছাড়লো, ভিডিও বানালো, কিন্তু শেষে কোনো কাজের জন্য হাত পাততে হলো? এটাই হলো সারভাইভারশিপ বায়াস। আপনি জিমে যান আর এক ট্রান্সফরমেশন ভিডিও দেখেন, একজন 6 মাসে 6 প্যাক বানিয়েছে। আপনি ভাবেন আমিও পারবো, কিন্তু কেউ বলে না সেই 100 জন ছেলেদের কথা যারা 3 মাসেই হাল ছেড়ে দিয়েছে কারণ কোনো উন্নতি হচ্ছিল না। তাদের গল্প ইউটিউবের জন্য অনুপ্রেরণাদায়ক ছিল না। আসলে পৃথিবী শুধু বিজয়ীদের গল্প শোনাতে ভালোবাসে, কিন্তু যারা হেরে যায় তাদের নীরবতার ভেতর লুকিয়ে থাকে সেই সত্য যা আমরা শুনতেও চাই না। ধরুন আপনি একটা বই লিখতে চান। আপনি ভাবলেন, জেকে রোলিংও তো অনেকবার প্রত্যাখ্যাত হয়েছিল, তারপর বিশ্বের অন্যতম সেরা লেখিকা হলেন, আমিও পারবো। এই ভাবনা অবশ্যই অনুপ্রেরণাদায়ক, কিন্তু অসম্পূর্ণ। কারণ আপনি দেখেননি সেই হাজারো লেখকদের যারা প্রত্যাখ্যানের পর চিরতরে হারিয়ে গেছেন, যাদের বই কোনোদিন প্রকাশই হয়নি, যাদের গল্প কেউ জানতে চায় না। এটাই হলো সারভাইভারশিপ বায়াস। এটা আমাদের স্বপ্নগুলোকে অন্ধকারে না নিয়ে গিয়ে বরং এক ভুয়া আলো দেখায়, যার কারণে আমরা হোঁচট খাই। পৃথিবীতে প্রতিটি সফল মানুষের গল্পের পেছনে শত শত অসমাপ্ত গল্প চাপা পড়ে থাকে। তাই আমাদের শেখা উচিত, বোঝা উচিত, কিন্তু চোখ বন্ধ করে কারোর অন্ধ অনুকরণ করা, এটাই সবচেয়ে ভয়ঙ্কর ভুল হতে পারে। কখনো ভেবে দেখেছেন, আমি কি সত্যি পুরো ছবিটা দেখতে পারছি, নাকি শুধু সেই মুখগুলো দেখছি যারা মঞ্চের উপরে আছে? অথচ মঞ্চের আড়ালে শত শত অচেনা মুখ চিৎকার করছে,
আমরাও একই পথে হেঁটেছিলাম। ভাবুন তো, আপনি কি চান সেই অচেনা মুখগুলোর মতো শুধু কোনো গল্পের ছায়া হয়ে থাকতে, নাকি সেই মানুষের মতো হতে চান যে ভেবে চিনতে পুরো সত্যিটা বুঝে নিজের পথ নিজেই বেছে নেয়? সকাল 8টা বাজল, আপনি মোবাইল হাতে নিলেন, ইনস্টাগ্রাম খুললেন। সেখানে একটা পোস্ট, স্বপ্নের পেছনে ছুটো, কলেজ তোমাকে কিচ্ছু শেখাবে না। আপনি সঙ্গে সঙ্গে লাইক করলেন এবং মনে মনে হাসলেন, যেন কেউ আপনার ভাবনাকে সবুজ সংকেত দিয়ে দিল। কিন্তু কি কখনো খেয়াল করেছেন, আমরা শুধু সেই কথাগুলোই বেশি মানি যেগুলো আগে থেকেই আমাদের মনে গেঁথে আছে, আর যেগুলো শোনা উচিত, যেগুলো থেকে শেখা উচিত, আমরা সেগুলো উপেক্ষা করি। এখান থেকেই শুরু হয় এক গভীর এবং ভয়ঙ্কর মানসিক ফাঁদ, কনফার্মেশন বায়াস। এটা সেই নীরব খেলা যা প্রতিদিন আমাদের মাথার ভেতর ঘটে, কোনো শব্দ ছাড়াই, কোনো জানান না দিয়েই। আর আমরা প্রতিদিন হেরে যাই শুধু এজন্য যে আমরা নিজেদের ভাবনাকেই সত্যি ভেবে বসি। ভাবুন তো, যদি আপনি বিশ্বাস করেন যে আপনি ভাগ্যবান, তাহলে প্রতিটি ছোট ঘটনায় আপনি আপনার ভাগ্য খুঁজে পাবেন। একটা রাস্তা ফাঁকা পেয়ে গেলে বলবেন, দেখো আমি কত লাকি। কিন্তু যেদিন কিছু ভুল হবে সেদিন বলবেন, আজকের দিনটাই খারাপ। অথচ আপনি বুঝতে চান না, আসলে আপনার চিন্তা ভাবনাই আপনাকে সেই জিনিস দেখতে বাধ্য করছে যা আপনি দেখতে চান। মানুষ সবচেয়ে বেশি আনন্দ পায় যখন কেউ বলে তুমি ঠিক ছিলে, আর সবচেয়ে বেশি কষ্ট পায় যখন কেউ বলে তুমি ভুল। এই কষ্ট এড়ানোর জন্য আমরা চোখ বন্ধ করি, আর কনফার্মেশন বায়াস আমাদের জন্য হয়ে ওঠে এক নিরাপদ চাদর। ধরুন আপনি মনে করলেন শেয়ার মার্কেটে টাকা লাগানো বোকামি, তখন আপনি শুধু সেই খবরগুলোই খুঁজবেন যেখানে মানুষ টাকা হারিয়েছে। আপনার কাছে বড় বিনিয়োগকারীদের কথা বাজে মনে হবে। আপনি শুধু সেই উদাহরণগুলোই খুঁজবেন যে আপনার ভাবনাকে ঠিক প্রমাণ করে। এখন ভাবুন তো, আপনি কি সত্যিই শিখতে চান, নাকি শুধু সেই কথাগুলোই শুনতে চান যেগুলো আপনি আগেই জানেন? কনফার্মেশন বায়াস আমাদের বন্দী করে আমাদের নিজের ভাবনার এক কারাগারে, এমন এক কারাগার যার দেয়াল চোখে দেখা যায় না, কিন্তু যার শিকল সবচেয়ে শক্ত। একটা গল্প শোনাই। এক শহরে দুই বন্ধু থাকত, অজয় আর বিজয়। অজয়ের বিশ্বাস ছিল দুনিয়া খুব খারাপ, মানুষ শুধু নিজের স্বার্থের জন্য ভালো। আর বিজয়ের বিশ্বাস ছিল দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে, শুধু দেখবার দৃষ্টিভঙ্গি চাই। অজয় বাজারে গিয়ে যখন ধাক্কা খেল, সে বলল, দেখো মানুষ কত খারাপ। আর বিজয় বাজারে গিয়ে যখন রাস্তা পেল, সে বলল, দেখো মানবতা এখনো বেঁচে আছে। সত্যিটা কি ছিল? বাজার একই, মানুষও একই, পার্থক্য ছিল শুধু দৃষ্টিভঙ্গিতে। কনফার্মেশন বায়াস তাদের দুজনকেই সেই অভিজ্ঞতা দিল যা তারা আগে থেকেই বিশ্বাস করত। কিন্তু এর থেকেও খারাপ হলো, কনফার্মেশন বায়াস কখনো একা আসে না। এটা সাথে আনে অহংকার, জেদ আর সবচেয়ে মারাত্মক অজ্ঞতা। আমরা সোশ্যাল মিডিয়ায় শুধু তাদেরকেই অনুসরণ করি যারা আমাদের মতো ভাবে। আমরা শুধু সেই ভিডিওগুলোই লাইক করি যেগুলো আমাদের ভাবনাকে সমর্থন করে। আর ধীরে ধীরে আমরা ফেঁসে যাই এক একো চেম্বারের ভেতর, যেখানে সবাই আমাদের কথা পুনরাবৃত্তি করে, আর আমাদের মনে হয় যে পুরো পৃথিবী আমাদের মতোই ভাবে। কিন্তু আসলে আমরা পৃথিবীকে দেখছি না, আমরা শুধু নিজের প্রতিচ্ছবি দেখছি। আর যখন কেউ আমাদের চিন্তার বিপরীতে কিছু বলে, আমরা তাকে কেটে দিই, আনফলো করি, ব্লক করে দিই। কেন? কারণ আমরা এমন কিছু শুনতে অভ্যস্ত নই যা আমাদের অস্বস্তিকর করে তোলে। আমরা শুধু সেটাই শুনতে ভালোবাসি যা আমাদের ভেতরের বিশ্বাসকে আরও শক্তিশালী করে। কিন্তু এখানেই থামা জরুরি। যদি আপনি সত্যিই বুদ্ধিমান হতে চান, তাহলে আপনাকে সেই সব চিন্তার সাথেও লড়তে হবে যা আপনার ভাবনার বিপরীতে দাঁড়ায়। কারণ সত্যিকারের জ্ঞান জন্ম নেয় সেখানেই যেখানে বিরোধ থাকে, যেখানে বিতর্ক হয়, যেখানে আমি ভুলও হতে পারি, এই নম্রতায়। কনফার্মেশন বায়াস এক ধরনের মিষ্টি বিষ। ওটা আমাদের তাৎক্ষণিক স্বস্তি দেয়, কিন্তু ধীরে ধীরে আমাদের চিন্তাকে সংকীর্ণ, অহংকারী আর দুর্বল করে তোলে। তাই পরের বার যখন আপনি কোনো ভিডিও দেখবেন, কোনো খবর পড়বেন বা কারোর কথা শুনবেন, এক মুহূর্ত থামুন এবং নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি এটা এজন্যে মানছি যে এটা সত্যি, নাকি শুধু এজন্যে যে আমি চাই এটা সত্যি হোক? এই প্রশ্নই হতে পারে আপনার চিন্তাকে পরিষ্কার করার প্রথম ধাপ। একদিন দুপুরে আপনি নতুন শহরের রাস্তায় একা ঘুরছেন। ক্ষুধা লেগেছে, চারদিকে রেস্টুরেন্ট ভরা। একটি দোকান একেবারে খালি, ঝকঝকে, কিন্তু ভেতরে কেউ নেই। আর কিছু দূরে একটি ছোট্ট ঢাবা, ভিড় জমে আছে, মানুষ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আপনি না ভেবেই সরাসরি সেই ঢাবার দিকে চলে যান। কেন? কারণ আপনার মনে হয় যদি এত মানুষ সেখানে যায় তবে জায়গাটা নিশ্চয়ই ভালো।
এটাই হলো সেই মানসিক ফাঁদ, সোশ্যাল প্রুফ। এটা প্রতিদিন না জানি কতবার আমাদের ফাঁসায়। আমাদের সবচেয়ে বড় শক্তি সমাজে থাকা, আর এটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। যখন আমরা নিজেরাই ঠিক করতে পারি না কি সঠিক, তখন আমরা অন্যদের দিকে তাকাই, আর তখন থেকেই আমাদের চিন্তা অন্যদের ভিড়ের মাঝে হারিয়ে যেতে থাকে। ভাবুন, আগুন লেগেছে, ধোঁয়া ভরে যাচ্ছে, কিন্তু ভিড় না নড়লে হয়তো আপনিও ভাববেন কিছু হয়নি। এবার ধরুন সহজ উদাহরণ, আপনি ইউটিউবে ভিডিও খুঁজছেন। দুটো ভিডিও একই টাইটেলে, একটির 2 লাখ ভিউ আর একটির মাত্র 300। না ভেবেই আপনি প্রথমটিতেই ক্লিক করবেন। কেন? কারণ আপনার মস্তিষ্ক বলছে এত মানুষ দেখছে মানে এটাই ভালো। আমরা এটাকে যুক্তি বলি, কিন্তু সত্যি হলো আমরা প্রতিদিন বিশ্বাস করতে শুরু করি যা অনেক মানুষ করছে সেটাই সঠিক, যদিও সেটা ভুলও হতে পারে। যেমন কোনো বোকা ট্রেন্ড ফলো করা, না ভেবে কোনো স্টকে বিনিয়োগ করা, ধর্ম বা রাজনীতির নামে ঘৃণা ছড়ানো, শুধু এজন্যে যে বাকিটা করছে। একটা গল্প মনে পড়ে। একজন লোক শহরের রাস্তার মাঝে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। শুরুতে লোকেরা হাসলো, কিছুক্ষণ পর আরো মানুষ এসে দাঁড়ালো, তারাও উপরের দিকে তাকাতে লাগলো। কিছুজন মোবাইল ক্যামেরাও চালু করলো। কেউ জিজ্ঞাসা করলো না কি হচ্ছে, সবাই ধরে নিল কিছু তো আছে। এটাই হলো সোশ্যাল প্রুফ, যা আমাদের চিন্তা করতে দেয় না, বরং দেখায় চিন্তা করার দরকার নেই, বাকিরা যা করছে তাই করো। এখন ভাবুন, কতবার আপনি ভিড় দেখে দোকান থেকে কিছু কিনেছেন, কতবার রিভিউ না পড়ে শুধু 5 স্টার দেখে বিশ্বাস করেছেন, বা কতবার কোনো রিল শুধু এজন্য লাইক করেছেন যে সেটা লাখো লাইক ছিল। সোশ্যাল প্রুফ ধীরে ধীরে আমাদের নিজেদের উপর আস্থা কেড়ে নেয়, এবং আমরা ভিড়ের উপর নির্ভর করে নিজের পরিচয় ঠিক করতে শুরু করি। আপনি খেয়াল করেছেন, এই মানসিকতা সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে তখন যখন আমরা জীবনের বড় সিদ্ধান্তগুলোতেও সোশ্যাল প্রুফকে গাইড বানিয়ে ফেলি। কোন কেরিয়ার নেব, কোথায় বিয়ে করব, কোন জীবনধারা বেছে নেব, সব জায়গায় আমরা ভিড়কে অনুসরণ করতে শুরু করি। আমাদের আলাদা হয়ে যাওয়ার ভয়, ভুল প্রমাণিত হওয়ার ভয় আর ভ্যালিডেশনের লোভ, এই তিনটেই সোশ্যাল প্রুফকে আরও শক্তিশালী করে তোলে। কিন্তু ভিড় সবসময় সঠিক হয় না। টাইটানিক ডোবার আগে লোকেরা তখনও নাচছিল, আর সবাই একে অপরকে দেখে নিশ্চিন্ত হচ্ছিল, কিন্তু কেউ নিজে গিয়ে দেখেনি যে আইসবার্গ কত বড়, আর যখন দেখা হলো তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সোশ্যাল প্রুফ মানে এই নয় যে আপনি একা চলবেন, তবে এর মানে অবশ্যই এই যে যখনই কোনো সিদ্ধান্ত নেবেন, ভেবে দেখবেন এটা আমি নিজের ভেবে নিচ্ছি নাকি শুধু এজন্য করছি কারণ সবাই করছে। কারণ যদি আপনি নিজে না ভাবেন, তবে অন্য কেউ আপনার জন্য ভাববে, আর তখন আপনার জীবন অন্য কারো ভিড়ে হারিয়ে যাবে। এখন একবার থামুন আর আপনার আজকের সিদ্ধান্তগুলো আবার দেখুন। এর মধ্যে কোনো সিদ্ধান্ত কি এমন ছিল যা শুধু এজন্য নেওয়া হয়েছে যে বাকিরা একই কাজ করছে? যদি হ্যাঁ, তবে আজ থেকেই তা বদলান। কারণ সত্যিকারের চিন্তাশীল সেই যে ভিড়ের মাঝেও নিজের ভাবনাকে বাঁচিয়ে রাখে। চ্যাপ্টার 4, সাঙ্ক কস্ট ফ্যালেসি। ভাবুন, আপনি সিনেমা হলে আছেন, 300 টাকার টিকিট কিনেছেন। সিনেমা শুরু হলো, আর প্রথম 15 মিনিটেই বুঝলেন এটা বাজে সিনেমা। তবুও আপনি উঠে যান না, বেরোন না। কেন? কারণ মাথার ভেতর একটা আওয়াজ বাজে, 300 টাকা দিয়েছি, এখন তো পুরোটা দেখতে হবে। এইভাবেই জন্ম নেয় এক মানসিক ফাঁদ, যা দেখতে বোঝদারির মতো হলেও আসলে আমাদের ভুল সিদ্ধান্তে বেঁধে রাখে। এর নাম সাঙ্ক কস্ট ফ্যালেসি। আমরা অনেক সময় এমন সম্পর্কেও থাকি যা অনেক আগেই ভেঙে গেছে, যেখানে আর উষ্ণতা নেই বোঝাপড়া। তবু আমরা টিকে থাকি কারণ আমরা তাতে বছরের পর বছর ঢেলেছি আমাদের আবেগ, পরিশ্রম, আশা, সবকিছু। আমরা ভাবি এত কিছু দিয়েছি, এখন ছেড়ে দেওয়া বোকামি হবে। কিন্তু সত্য হলো সেখানে টিকে থাকাই আসল বোকামি। কখনো এমন প্রজেক্টে মাসের পর মাস খেটেছেন আর শেষে বুঝলেন এটা কাজ করবে না, তবুও ছাড়তে পারছেন না। কেন? কারণ ইতিমধ্যে এত সময় আর শক্তি ঢেলে ফেলেছেন যে পেছনে ফিরতে মানে ইগোর হার মেনে নেওয়া। কিন্তু ভেবে দেখেছেন কি, সেই সময়, টাকা, শ্রম যা খরচ হয়ে গেছে সেগুলো আর কখনো ফিরবে না।
সেগুলো ইতিমধ্যেই ডুবে গেছে, যেমন সমুদ্রে ডোবা জাহাজ আর ভেসে ওঠে না। আর যদি সেই ডুবে যাওয়া খরচের নাম ধরে আরও ক্ষতি করতে থাকেন, তবে ক্ষতি কেবল বড় হবে। একবার এক লোক মরুভূমি পাড়ি দিচ্ছিল, তার উট মারা গেল, কিন্তু তার কাছে অনেক বোঝা ছিল। সে ঠিক করতে পারছিল না কি ফেলবে আর কি নেবে। প্রতিটা জিনিসের সঙ্গে তার আসক্তি ছিল, প্রতিটা বোঝাই টাকার বিনিময়ে কেনা। তাই সে কিছু ফেলল না, এগোতে লাগল। আর কয়েক কিলোমিটার পর ডিহাইড্রেশনে তার মৃত্যু হল। অথচ যদি সে অপ্রয়োজনীয় বোঝা আগেই ফেলে দিত, মনে হয় বেঁচে যেত। আমরাও তাই করি, আমাদের সিদ্ধান্তে, সম্পর্কে, কেরিয়ারে। ভাবি আমি 3 বছর এই কলেজে পড়েছি, এখন ডিগ্রি নিয়েই ছাড়ব, যদিও সেই কোর্স আপনার আত্মাকে মেরে ফেলছে। আবার ভাবি আমি এই ব্যবসায় লাখ টাকা ঢেলেছি, এখন ছাড়লে সব নষ্ট যাবে। কিন্তু একটু থেমে ভাবুন, আপনি কি সেই পথেই চলতে থাকবেন যা কেবল অন্ধকারে নিয়ে যায়, শুধু এজন্য যে তাতে আগে অনেক হারিয়েছেন? আপনি কি আপনার ভবিষ্যৎও একই ভুলের হাতে তুলে দেবেন যা অতীতে হয়ে গেছে? সাঙ্ক কস্ট ফ্যালেসি আমাদের মধ্যে অপরাধবোধ জাগায়, যেন এখন ছাড়লে সব বৃথা হয়ে যাবে। কিন্তু যা বৃথা হয়ে গেছে তা তো আগেই হয়ে গেছে। এখন দরকার নিজেকে বাঁচানোর, সামনে নতুন পথ বেছে নেওয়ার। আসল সাহস তখনই হয় যখন আপনি স্বীকার করেন আমি ভুল করেছি, আর সেই পথ থেকে ফিরে আসেন। কারণ সেখান থেকেই এক নতুন শুরু হয়, সেখান থেকে আসল প্রজ্ঞার পরিচয় মেলে। তাই পরের বার যখন নিজেকে বলতে শুনবেন এত টাকা ঢেলেছি এখন ছাড়ব না, তখন নিজেকে একটা প্রশ্ন করবেন, আমি কি ভবিষ্যতের ক্ষতি থেকে বাঁচছি, নাকি শুধু আগের ক্ষতিকে সঠিক দেখানোর চেষ্টা করছি? যদি সত্যি মনে উত্তর দেন, তাহলে হয়তো আপনার জীবনের দিক চিরকালের মতো বদলে যাবে। বৃষ্টি টুপটাপ করে কাঁচের ওপর পড়ছিল। ঘরে বসে দুই বন্ধু চা খাচ্ছিল, আর টিভিতে বড় ম্যাচ চলছিল। শেষ ওভার, শেষ বল, আর তখনই একটা 4 হয়ে গেল। টিম জিতে গেল। এক বন্ধু বলল, আমি তো আগেই বলেছিলাম এই প্লেয়ারই ম্যাচ জেতাবে। অন্যজন হেসে জিজ্ঞেস করল, কবে বলেছিলে? প্রথমজন বলল, আরে আগেই জানতাম, আন্দাজ ছিল, অবভিয়াস ছিল। কিন্তু আসল সত্যি হলো সে কিছুই বলেনি। আসলে সেও জানতো না কি হতে যাচ্ছে। এইটাই হলো হাইন্ডসাইট বায়াস, একটা এমন ভ্রম যা আমাদের সবার সঙ্গে কখনো না কখনো হয়। সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো আমাদের টেরও হয় না। আমরা ভাবি আমার তো আগেই মনে হচ্ছিল এটা ঘটবে, কিন্তু বাস্তবে আমরা কেবল ফল জানার পর সেই তথ্যকে আমাদের অতীত অভিজ্ঞতার মধ্যে ফিট করাতে শুরু করি। আমরা ধরে নিই আমরা আগেই জানতাম, অথচ আসলে আমরা তখন অন্যদের মতোই অজানা ছিলাম। এটা বোঝার জন্য আরেকটা গল্প শোনো। এক মেয়ে MBA করছিল। তার হাতেই দুটো চাকরির অফার এলো, একটা বড় কোম্পানি থেকে আর একটা স্টার্টআপ থেকে। সবাই তাকে বলল বড় কোম্পানি সেফ, ওটাই জয়েন করো। কিন্তু সেই রিস্ক নিল এবং স্টার্টআপে যোগ দিল। 2 বছর পর সেই স্টার্টআপ ইউনিকর্ন হয়ে গেল, আর মেয়েটি কোটি টাকার মালিক হয়ে গেল। তখন সেই একই লোকেরা বলতে লাগলো, আমরা তো জানতাম এই মেয়েটি একদিন না একদিন বড় কিছু করবে। কিন্তু 2 বছর আগে তারা এটাকে পাগল বলছিল। কেন? কারণ ফলাফল এখন সামনে। আর যখন ফলাফল সামনে থাকে, আমাদের মস্তিষ্ক খুব চালাকি করে পিছনের কাহিনীকে নতুন রূপ দিয়ে ফেলে, যেন সবকিছু আগেই ঠিক ছিল। হাইন্ডসাইট বায়াস আমাদের মস্তিষ্ককে এক প্রকার ধোকার চশমা পরিয়ে দেয়। তখন আমরা আমাদের বুদ্ধিকে অতিরিক্ত গুরুত্ব দিতে শুরু করি। আমরা ভাবি আমি তো আগেই বুদ্ধিমান ছিলাম, সব জানতাম। কিন্তু যখন ঘটনা ঘটছিল তখন আমরাও ভয়ে, সন্দেহ আর দ্বিধার মধ্যে ছিলাম। এই বায়াস সবচেয়ে বেশি ক্ষতি করে তখন যখন আমরা শিখতে চাই। যদি আমরা ভাবি যে আমরা তো আগেই সব জানতাম, তাহলে আমরা নতুন কিছু শিখতেই পারবো না। আমরা প্রতিটি ভুলকেই অবভিয়াস ধরে নিই, অথচ আসল সত্যি হলো তা তখন একেবারেই পরিষ্কার ছিল না, শুধু পরে তা স্পষ্ট মনে হয়। ভাবো, একটা শেয়ার বাজারে পড়ে গেল। আমরা বলি এটা তো পড়বেই, আগেই বোঝা যাচ্ছিল। কিন্তু যখন সেই শেয়ার কয়েকদিন আগে বাড়ছিল,
তখন কেউ বলছিল না যে এটা এখনই পড়বে। একটা অ্যাক্সিডেন্ট হলো, আমরা বলি এই রাস্তায় তো আগেও দুর্ঘটনা হয়েছে, কেউ খেয়াল করলো না কেন? আমরা ইতিহাসকে দেখি এমনভাবে যেন সেটা একটা সোজা লাইন যার দিক আগেই নির্ধারিত ছিল। কিন্তু আসল সত্যি হলো ভবিষ্যৎ সবসময় ঝাপসা, অনিশ্চিত আর ভয় ভরা। যে মানুষ ভাবে যে আমার তো আগেই জানা ছিল, সে না নিজের থেকে না অন্যের থেকে কিছু শেখার সুযোগ পায়। আমরা অনেক সময় বলে দিই ও ভুল সিদ্ধান্ত নিয়েছে, এটা তো পরিষ্কার ছিল। কিন্তু সত্যিই কি এতটা পরিষ্কার ছিল? যখন সেই মানুষটা সেই মোড়ে দাঁড়িয়েছিল, তখনও তার সামনে কি রাস্তা এতটা সহজ ছিল? না, প্রত্যেকে নিজের টাইমলাইনে অন্ধকারে হেঁটে চলেছে। রাস্তা আমরা তখনই দেখতে পাই যখন পিছনে ফিরে তাকাই। তাই সত্যিকারের প্রজ্ঞা হল পুরনো চিন্তাকে সৎভাবে দেখা, আজকের জ্ঞানের রং দিয়ে সাজানো নয়। তাই পরের বার যখন বলবে আমার তো আগেই জানা ছিল, তখন এক মুহূর্ত থামো আর নিজেকে জিজ্ঞেস করো, সত্যি কি, নাকি এটা শুধু আমার মস্তিষ্ক আমাকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করছে? কারণ যে মানুষ মেনে নিতে পারে যে সে সবসময় সঠিক ছিল না, সেই মানুষ ভবিষ্যতে সবচেয়ে বেশি জ্ঞানী হয়ে ওঠে। মানুষ সাধারণত কোনো কিছু পাওয়ার আনন্দের চেয়ে তা হারানোর ভয় বেশি অনুভব করে। আর এই ভয় আমাদের অনেক সময় জীবনের সবচেয়ে বড় সম্ভাবনাগুলো থেকে দূরে ঠেলে দেয়। রোহন একা নয়, আমরা সকলেই কখনো না কখনো এমন অবস্থায় দাঁড়াই যেখানে দুটি পথ থাকে। একটি পথ যা হয়তো আমাদের অনেক কিছু দিতে পারে, আরেকটি পথ যা আমাদের ক্ষতি থেকে বাঁচাতে পারে। এবং বেশিরভাগ সময় আমরা সেই পথে যাই যা নিরাপদ মনে হয়, যদিও তা আমাদের কোথাও পৌঁছে নাও দিতে পারে। ভাবুন, কেউ আপনাকে বলল এই কয়েন উঠছে নাও, হেড এলে 1000 টাকা পাবেন, কিন্তু টেল এলে 700 টাকা দিতে হবে। আপনার মনের কি বলবে? বেশিরভাগ মানুষ মেনে নেবে না, কারণ হারানোর ভয় জয়ের আশা থেকে বেশি তীব্র মনে হয়। 8000 টাকা আয়ের আনন্দ 900 টাকা হারানোর ভয়ের কাছে কম মনে হয়। এটি হলো লস অ্যাভারশন, একটি মনোবৈজ্ঞানিক শক্তি যা আমাদের সিদ্ধান্তকে ভয়ের চারপাশে আবদ্ধ করে। একটি শিশু খেলায় হেরে গেলে তা কয়েকদিন পর্যন্ত অনুভব করে, কিন্তু জিতলে আনন্দ কেবল কয়েক মিনিট স্থায়ী হয়। কেন? কারণ আমাদের মস্তিষ্ক ক্ষতিকে হুমকি হিসেবে দেখে। এটি আমাদের নিরাপত্তাহীন মনে করায়। মানুষের সবচেয়ে গভীর জৈবিক প্রোগ্রামিং হলো নিজেকে রক্ষা করা। কিন্তু এখানেই বড় প্রশ্ন আসে, কি আমরা কেবল তাই আমাদের স্বপ্ন থেকে পিছিয়ে যাচ্ছি যে আমরা কিছু হারাতে পারি? যদি আমরা প্রতিটি বড় কাজের আগে শুধু ভাবি যদি ক্ষতি হয়ে যায়, তবে পৃথিবীতে নতুন কিছুই সৃষ্টি হবে না। কোনো লেখক বই লিখবে না, কোনো ব্যবসায়ী শুরু করবে না, কোনো প্রেমও সম্ভব হবে না যদি আমরা লস অ্যাভারশনকে জীবনমন্ত্র বানাই। কিন্তু আরেকটি সত্য আছে, আমরা সব ধরনের ক্ষতির ভয় পাই না, আমরা বিশেষ ক্ষতির ভয় পাই যা আমাদের পরিচয়, ইজ্জত বা অহংকারে আঘাত করতে পারে। ভাবুন, কেউ বিষাক্ত সম্পর্কই থাকে কারণ যদি সম্পর্ক ভেঙে যায় মানুষ কি বলবে, বা এত বছর খরচ হয়েছে এখন ছেড়ে দিলে সব বৃথা হয়ে যাবে। আমরা জিনিসগুলো ছাড়ি না কারণ আমরা সেগুলোতে অনেক কিছু বিনিয়োগ করেছি, সময়, অনুভূতি, টাকা, পরিচয়। লস অ্যাভারশন আমাদের স্মৃতিতে এত গভীরভাবে প্রতীত যে আমরা ভবিষ্যতের সম্ভাবনার পরিবর্তে অতীতের বিনিয়োগের সঙ্গে বাঁধা থাকি। যদি আমরা প্রতিটি ভয়কে সত্যি মনে করি, তবে আমরা কখনো এগোতে পারবো না। লস অ্যাভারশনকে বোঝা এবং এর উপরে ওঠার জন্য আমাদের নিজেকে একটি সরাসরি প্রশ্ন করতে হবে, আমি কি এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাচ্ছি কারণ এটি সঠিক নয়, নাকি শুধু ক্ষতির ভয়? যদি আপনি সৎভাবে উত্তর দেন, তবে বুঝবেন যে আপনার জীবনের পিছনে যা অপেক্ষা করছে তা মিস করা সবচেয়ে বড় ক্ষতি। তাই জীবনে কোনো সুযোগ পাওয়া গেলে কেবল এই ভেবে পিছু হবেন না যে আমি হেরে গেলে কি হবে, বরং ভাবুন যদি আমি এই সুযোগটি হারাই কি হবে। কারণ আসল ক্ষতি হলো যে আমাদের হতে পারত, কিন্তু আমরা ভয়ের কারণে গ্রহণ করিনি। একজন মেয়ে কলেজের প্রথম দিনে ক্লাসে প্রবেশ করে। তার মুখ শান্ত, পোশাক সুশৃঙ্খল, আচরণে আত্মবিশ্বাস, হাসি নম্র। ক্লাসের অন্যান্য ছাত্ররা তাকে প্রথম নজরে পছন্দ করতে থাকে। কেউ ভাবে ও নিশ্চয়ই টপার হবে, কেউ বলে খুব শিক্ষিত মনে হচ্ছে। কিছু ছেলে তাকে স্মার্ট, সৎ এবং বুদ্ধিমান মনে করতে থাকে কেবল প্রথম দৃষ্টিতেই। কিন্তু কেউ জানে না সে পড়াশোনায় পিছিয়ে আছে, বাড়িতে ভাঙা সম্পর্কের সঙ্গে লড়ছে এবং কলেজে কেবল নিজেকে নতুনভাবে খুঁজতে এসেছে। এত কিছু শুধুমাত্র তার মুখ, আচরণ এবং হাসি দেখে কেন অনুমান করা হলো? এটাই হলো হ্যালো এফেক্ট, একটি বিভ্রান্তি যা আমাদের চিন্তা ভাবনাকে বিশাল মুখোশের আড়ালে লুকানো সত্য থেকে বিভ্রান্ত করে। হ্যালো এফেক্ট মানে যদি কারোর একটি গুণ আমাদের ভালো লাগে, আমরা ধরে নিই তার বাকি সব গুণও ভালো হবে। কেউ ভালো মানুষ মনে হলে আমরা ধরে নিই সে বুদ্ধিমান, সৎ এবং পরিশ্রমী। কারোর ইংরেজি ভালো হলে আমরা ভাবি সে বুদ্ধিমান। কারোর সোশ্যাল মিডিয়ার প্রোফাইল অ্যাস্থেটিক হলে আমরা ভাবি সে সুখী।